অনেকদিন পর গ্রামের পথে হাঁটছি। সেই যে 10 বছর আগে গ্রাম ছেড়েছিলাম, তারপর আর আসা হয়নি। তবে মাঝে মাঝে মন টানে। কি আর করার, চাকরির জন্য গ্রামে ঘুরতেও আসতে পারি না। তবে এবার ইচ্ছাটা পূরণ হয়েছে। আমার চাকরি মেঘলাপুর গ্রামে বদলি হয়েছে। আমি সাইদ রহমান। ট্রেন থেকে নেমে মেঘলাপুর পোস্ট স্টেশনে যাওয়ার জন্য হাঁটছি। একটা রিক্সা ডেকে দিব্যি চলে যেতে পারতাম, কিন্তু গ্রামের কাঁচা মাটির স্বাদ নেওয়ার জন্য হেঁটেই যাচ্ছি। আহা, চারিদিকে কত সুন্দর! শহরের মতো কোলাহল নেই। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি মেঘলাপুর পোস্ট অফিসে এসে পৌঁছালাম। স্যার, আমি ইমতিয়াজ হোসেন। আপনার দেখাশোনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ও, তাহলে তুমি আমার সাথে কোয়ার্টারে থাকছো? আমার কথায় ইমতিয়াজের মুখ মুহূর্তেই শক্ত হয়ে আসলো। স্যার, আপনার সাথে আমার থাকতে কোনো আপত্তি নেই, তবে আমার একটা ছোট মাইয়া আমার সাথে থাকতে পারে না। কি আর করার, তাহলে তো আমাকে দেখছি একাই থাকতে হবে। তুমি সন্ধ্যায় আমাকে কোয়ার্টার চিনিয়ে দিও। সন্ধ্যার আগেই নিয়ে যাব স্যার। পিয়নের কথায় আমার কেমন যেন খটকা লাগলো। আমি আগেই শুনেছি অফিস কর্তৃপক্ষ পিয়নকে আমার সাথে কোয়ার্টারে থাকতে বলেছে, যেন আমার কোনো রকম সমস্যা না হয়। কিন্তু পিয়ন তো কিছুতেই আমার সাথেই থাকতে চাইছে না। এর কারণটা কি? ছোট মেয়ে নাকি অন্য কিছু? আমি বিকেলের মধ্যে সব কাজ গুছিয়ে নিলাম। পিয়ন আমাকে নিয়ে কোয়ার্টারে এলো। গাছপালায় ঘেরা সুন্দর কোয়ার্টারটি দেখে আমার মন ভরে গেল। আমি এমন পরিবেশ খুঁজছি থাকার জন্য। কোয়ার্টারের পরিবেশ আমার পছন্দ হয়েছে। এদিকটা অনেক নিরিবিলি। জি স্যার, এখানে তো দিনের বেলাতেই মানুষের আনাগোনা কম। সন্ধ্যা রাতে কেউ এদিকটায় ঘেঁষে না স্যার। কেন? সবাই তো সব কথা কওয়া যায় না, তবে আপনারে বলি, শোনেন, রাতের বেলা ঘর থেকে বাইর হইন না, ঠিক আছে? কেন, কোনো সমস্যা? আসলে স্যার, লোকমুখে শুনেছি এই কোয়ার্টারের সমস্যা আছে, তাই আপনারে সাবধানে থাকতে বললাম। আর যদি সমস্যা হয় তো আমারে কল করবেন, আমার বাড়ি কাছেই। আচ্ছা, ঠিক আছে। ইমতিয়াজ আমাকে কোয়ার্টারে রেখে চলে গেল। আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। রাতের খাবার খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। দীর্ঘদিন পর শহরের কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি বলে মনে হলো। সারাদিনের ক্লান্তিতে শরীর আর চলতেই চাইছে না। জার্নি করে এসে আর বিশ্রাম নেওয়া হয়নি। অফিসের কাজগুলো এলোমেলো। আগের অফিসের কিছুই গুছিয়ে যায়নি। শরীর দুর্বল থাকায় বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। এখন রাত আনুমানিক 2:30 বাজছে। এই সময় কোয়ার্টারে কে আসবে? এত রাতে কে এসেছে? পিয়ন নাকি? কিন্তু পিয়ন তো রাতে আসবে বলেনি তো। আমি বিছানা থেকে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়াই। দরজা খুলতে যাব
ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে পিয়নের কথা। সে বলেছে মধ্যরাতে দরজা না খুলতে। দরজা খোলাটা কি ঠিক হবে? আমি কিছুক্ষণ চিন্তা করে দরজা খুলে দেই, কিন্তু আশ্চর্য, দরজা খুলে আমি হতবাক হয়ে যাই। বাইরে কেউই নেই। অথচ আমি স্পষ্ট শুনেছি খুব জোরে জোরে কেউ দরজা ধাক্কাচ্ছে। বাইরে তো কেউ নেই, দরজা ধাক্কানোর শব্দ হলো কি করে? বাইরে কি গিয়ে দেখব? না, বাইরে তো কেউই নেই। তাহলে কি আমি ভুল শুনেছি? কিন্তু এটা কি করে সম্ভব? যাই হোক, হতেও পারে এমনি শরীরে খুব ক্লান্ত, নতুন জায়গায় এসেছি, ভুল শুনেছি। আমি আবার বাড়ির ভিতর গিয়ে দরজা বন্ধ করে দিই। হয়তো আমারই ভুল হয়েছে শুনতে। বিছানায় শুয়ে ঘুমানোর জন্য যেই চোখ বন্ধ করব, অমনি দরজা আবারও কড়া নাড়ার শব্দ হলো। এবার আমি দরজা না খুলে চিন্তা করতে লাগলাম, কি এমন করছে বারবার? আমি নতুন জেনে কি কেউ আমার সাথে মজা করছে, নাকি পিয়নের কথা সত্যি কোয়ার্টারে কোনো সমস্যা আছে? আমি চিন্তিত মনে দরজা খুললাম। এবারও বাইরে কাউকেই দেখতে পেলাম না। কিছুটা ভয়ও হতে লাগলো। কেউ যদি থেকেও থাকে, এত তাড়াতাড়ি দরজা থেকে সরে যেতে পারবে না। আমি পুনরায় বিছানায় এসে বসলাম। রুমের দরজা সারা রাত খোলাই রেখেছিলাম। সেই রাতে আর কোনো শব্দ হয়নি। তবে বারবার মনে হচ্ছিল রুমের ভিতর কেউ যেন আছে, যে এক নজরে তাকিয়ে আছে ভয়ঙ্কর চোখে। রাতটা ভয়ে ভয়ে কেটেছে আমার। ক্লান্ত শরীর নিয়ে অফিসের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। রাতের ঘটনার জন্য বাকি রাতটা নির্ঘুমই কেটেছে আমার। আজ অফিসের কাজে মনও বসবে না ঠিকমতো, ঘুম না হওয়ার কারণে। এই কোয়ার্টার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে হবে। স্যার, স্যার মনে হয় রাতে ভালো ঘুম ঘুমাতে পারেননি। ঠিক ধরেছ। আচ্ছা, কোয়ার্টারে কি কেউ থাকে নাকি? না তো স্যার, ওখানে তো কেউই থাকে না। তাহলে কাল মধ্যরাতে দরজায় কে নড়ে নাড়ল? স্যার কিছু শুনেছেন? হ্যাঁ, কাল রাতে 2বার দরজা ধাক্কানোর শব্দ হয়েছিল। আমি দরজা খুলে দিয়ে অবাক, কেউ ছিল না বাইরে। আমার কথায় পিয়নের চোখ মুখে ভয় ফুটে উঠল। স্যার, আপনারে তো আগেই কইছিলাম মধ্যরাতে শব্দ হইলেও বাইরে যায় না। তোমার কথায় বোঝা যাচ্ছে ওই কোয়ার্টারে কোনো সমস্যা আছে। বলো তো কি সমস্যা আছে? আসলে স্যার, 6 মাস আগে ওই কোয়ার্টারের বাইরে একটা মাইয়া মানুষের লাশ খুঁজে পায় সবাই। কেউ যেন গলা কাটি রেখেছে ওই লাশের। কি বলছো কি? সেই ঘটনার কিছু মাস পর থেকে এই পোস্ট অফিসের অফিসারও নিখোঁজ। অনেকের ধারণা সে অনেক টাকা পয়সা নিয়ে পালাইয়া গেছে, আবার অনেকের ধারণা কেউ তারে খুন কইরা লাশটা গুম কইরা রাখছে। পিয়নের কথায় আমি কিছুটা চিন্তিত হয়ে পড়ি। কোয়ার্টারের ভিতর মেয়ে মানুষের লাশ কি করে আসবে? মাথাটা ভন ভন করে ঘুরছে। পিয়নকে সাথে নিয়ে এই গ্রামের চায়ের দোকানে চা খেতে গেলাম।
চা দোকানে চা খেতে খেতে পিয়ন আর চা দোকানের কথা শুনছি। তারা কোয়ার্টার সম্পর্কে কথা বলছে। স্যার কি পোস্ট অফিসের পাশের কোয়ার্টারে থাকেন? হ্যাঁ, রাতে সাবধানে থাকবেন, ওই কোয়ার্টারে কিছু সমস্যা আছে। কিরকম সমস্যা? কোয়ার্টার নিয়ে ওই গ্রামের মানুষের এক এক রকম এক এক কথা। নিজের চোখে দেখছি, তাই আমি আর অন্য মানুষের মতো বানায় কমু না। কি দেখেছ? একদিন বাজার নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। পরে আমার সাইকেলটা গেছে নষ্ট হইয়া। সাইকেল নিয়ে হাইটটা গেতে বাড়ির বলতে যাইতেছিলাম। কোয়ার্টারের বাস দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোয়ার্টারের সামনে একটা মাইয়া মানুষ দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা দবদবা শাড়ি বইরা দাঁড়াইয়া আছে। ওই মাইয়াটারে এই গ্রামের অনেক মানুষ দেখছে। আমি তো আমার সাইকেল রাখা এক দৌড়াইতে দৌড়াইতে বাড়ির সামনে আইসা অজ্ঞান হইয়া পইরা যাই। পরের দিন গ্রামের মানুষ কোয়ার্টারে গিয়া আমার সাইকেলটা দেখতে পায়, আর ওই মাইয়াটাও আমার সাইকেলটা ভাঙ্গা রাখছে। চা দোকানের কথায় কোয়ার্টার নিয়ে আমার ভিতরে আরো বেশ ভয় জন্মাতে লাগলো। আমি পিয়নকে নিয়ে অফিসে চলে এলাম। রোজকার মতো অফিস টাইম শেষ করে আমি সন্ধ্যাবেলা আমার কোয়ার্টারে ফিরে আসি। চোখে রাজ্যের ঘুম, কিছু না খেয়েই বিছানায় গায়ে এলিয়ে দিই, কিন্তু মনের মধ্যে একরাশ ভয় ঘিরে ধরেছে। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ঠিক রাত 2:30 আজকে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা ধাক্কানোর শব্দে আমি ঘুম থেকে জেগে উঠি। মুহূর্তে আমার শরীর শিউরে ওঠে। চা দোকানের কথা ও পিয়নের কথা মনে পড়ে যায়। রোজ মধ্যরাতে কে যেন দরজা ধাক্কায়। সেই মেয়েটি না তো? গভীর রাতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকাদের ডাকে বুকের ভেতরটা হঠাৎ হঠাৎ লাফিয়ে উঠছে। কোয়ার্টারের এই দিকটা অনেক বেশি নিস্তব্ধ। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। যদি সত্যি সত্যি ওই মেয়েটার অশরীরী এই কোয়ার্টারে থেকে থাকে, তাহলে নিজেকে বাঁচাবো কি করে? এসব অশরীররা অনেক সময় ভয়ঙ্কর হয়ে থাকে। হঠাৎ পিছনে দমকা হাওয়া বয়ে গেল। মনে হলো আমার পিছন দিক থেকে কেউ খুব দ্রুত একজন সরে গেল। ভয় আমার গলা শুকিয়ে আসছে। পিছনে ফিরে কাউকে দেখতে পেলাম না। আর তখনই একটা মেয়ের হাসির শব্দ পেলাম। আমি পিছনে ফিরে কাউকে দেখতে পেলাম না। আর তখনই মেয়েটি বলে ওঠে, আমি এইখানে শহরে বাবু। নারী কণ্ঠস্বর শুনে আমি তাকিয়ে আটকে উঠি। একটা সাদা শাড়ি পরা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। এত রাতে এই মেয়ে এখানে কি করছে? আপনি কে? এখানে কি করছেন? তোর অপেক্ষা করছি শহুরে বাবু। মানে আমার অপেক্ষা কেন? তোরে আমার সাথে করিয়া লইয়া যামু। আমি মেয়ের কথা কিছুই বুঝতে পারছি না। আমি এটা ঠিক বুঝতে পারছি যে কোনো সাধারণ মেয়ে নয়। আজ থেকে 6 মাস আগে এই কোয়ার্টারে এক শহরে বাবু আইছিল। হে আমারে কইছিল যে আমারে বিয়া কইরা শহরে নিয়া যাইবা, কিন্তু হে আমার কথা রাখে নাই। বিয়া করতে কয়েছিলাম, তাই আমারে ধারালো চুড়ি দিয়া আমার গলার নালি কাইটা ফেলে। তাই এই কোয়ার্টারে শহর থেকে যেই আসে
থারে আমি মাইরা পেলি। কিন্তু এটা তো অন্যায়। তুমি একজনের শাস্তি সবাইকে দিতে পারো না? আমরা তো সবাই অপরাধ করিনি। তারপরেও শাস্তি ভোগ করতে হইব। অশরীরটি মুহূর্তে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করল। গলা কাটা, সারা শরীরের রক্ত, আর অশরীরটির চোখের দিকে তাকালে বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। আমি বুঝতে পারছি এ অশরীরী কিছুতেই আমার কথা শুনবে না, আমাকে কিছুতেই জীবিত ছাড়বে না। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে অশরীরীটা ছুরি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছনে তাকিয়ে দৌড় দিতে থাকি। জানি না কতক্ষণ দৌড়াতে পারবো। ঘুটঘুটে অন্ধকার, বাইরে আমি সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছি। পিছনে সে অশরীরীটি আছে কিনা জানি না, পিছনে তাকার সাহস আমার নেই। পরদিন সকালে আমার জ্ঞান ফিরে। আমি নিজেকে জীবিত অবস্থায় আশা করিনি। পিয়নকে রাতের বেলা সব কথা খুলে বলি। এই কোয়ার্টারে আর থাকবো না। আমি অফিস কর্তৃপক্ষকে একটা দরখাস্ত লিখে পাঠাই। মধ্যরাতে কোয়ার্টারে লোমহর্ষক ঘটনার কথা আমি কখনোই ভুলব না।